স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। রবি ঠাকুরের সুর ও বাণী অনেকটা আনমনেই বাঙালি আপনার ধন হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ প্রয়াণের 74 বছর পাড়ি দিয়েও চিরনতুনের আবহান মেলে কবিগুরুর গানে। সুখে শোকে যাপনে উদযাপনে নানা মাত্রায় আমাদের সারথী রবীন্দ্রসঙ্গীত। রবির গানের সমকালীন চর্চার অবশ্য নানা ধারার মেলবন্ধন রয়েছে। এসব নিয়ে আজকের আলোচনা সুদূর বিপুল সুদূর। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন দুই রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম এবং মিতা হক। আপনাদেরকে স্বাগত। আমরা প্রথমে একটু বুলবুল ভাই আপনার কাছে জানতে চাইবো যে রবীন্দ্রসঙ্গীত আসলে সবসময়ই আমরা রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই আছি কোনো না কোনোভাবে, যে কোনো অনুষ্ঠান হোক, সেটা আনন্দের অনুষ্ঠানই হোক অথবা দুঃখের অনুষ্ঠানই হোক। তো আমাদের জীবনব্যাপী রবীন্দ্রনাথের এই যে তার সাহিত্যের প্রায় সব শাখায় তার বিচরণ, কিন্তু তারপরেও যেই বিচরণটি আমাদের সার্বক্ষণিক সেটি নিশ্চয়ই সঙ্গীত। তো সেই সঙ্গীতের মধ্যে আপনারাও আবার সার্বক্ষণিক বিচরণ করছেন। এই দুটি মিলে আসলে আপনাদের জীবন এবং একই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত দুটি আমাদের দেশে কিভাবে দেখছেন? এই চর্চাটি কিরকম আছে বলে মনে হয়? প্রথমে এইটাই যদি একটু আমরা জানতে চাই। প্রথমে বলি যে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কর্ম আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জড়িয়ে আছে। তো আমরা সুখে রবীন্দ্রনাথকে স্মরণ করি, দুঃখে রবীন্দ্রনাথকে স্মরণ করি। তো সমস্ত সময় রবীন্দ্রনাথকেই স্মরণ করতে হয় আমাদের, রবীন্দ্রনাথ ছাড়া যেন আমাদের কোনো উপায় নেই। তো সেই রকম অবস্থার মধ্যে আমরা আবার রবীন্দ্রনাথের গানকে বিশেষ করে নিয়ে আমরা চেষ্টা করি যে এটিকে উপলব্ধি করতে, এবং এই গান দিয়েই আমরা আনন্দ, বেদনা এবং দুঃখ সব এই গানের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করি। কখনো নিজেদের বেদনাটাকে যেন গান দিয়ে গানটাকে একদম আপন মন থেকেই যেন গ্রহণ করে আমরা দর্শকের সামনে উপস্থাপন করি। তো এবং এটি নিয়ে এখন বাংলাদেশে চর্চা হচ্ছে এবং গভীরভাবেই চর্চা হচ্ছে। আমি মিতা, আমরা দুজনেই একটি সংগঠন করি, যে সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে আমরা সারা বাংলাদেশ ঘুরে বেড়াই এবং রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ করে যারা চর্চা করেন তাদের সঙ্গে অনেক সময় কাটাই। তো তখন আমরা বুঝতে পারি যে সারা বাংলাদেশে রবীন্দ্রনাথ কীভাবে উপস্থিত, কীভাবে রবীন্দ্রনাথ এখনও আরও জীবন্ত হচ্ছে। মিতাপা, এই জায়গাটায় একটু আপনার অভিজ্ঞতাও জানতে চাইব যে রবীন্দ্রনাথের যে প্রভাব সেটা বাঙালির মধ্যে নানানভাবে, বাঙালি হয়ে ওঠাটাও একরকম বলা হয় যে রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি এটাই যে বাঙালি তার নিজের জাতিসত্তা থেকে একটা জাতীয়তাবাদী সত্তার মধ্যে চলে এসেছে, এবং সেখানেও গানের একটা বড় প্রভাব রয়ে গিয়েছে। তো আপনারা যখন সারা দেশে যাচ্ছেন, মানুষের মধ্যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা বলছেন, তখন এই যে তার সঙ্গীতের মধ্যে যে দর্শনটা, যেখানে সে আসলে বিশ্বের, সেখানে শুধুমাত্র আমাদের পাশের বাড়ির লোকটি না, আমাদের জোড়াসাঁকোর মানুষটি না, সে সারা পৃথিবীর মানুষ, সেইটার প্রভাব এখনকার মানুষরা কিভাবে পাচ্ছে বলে মনে হয়? ধন্যবাদ। রবীন্দ্রনাথ তো একটা সীমায়িত সময়ের মধ্যে কথা বলা খুব কঠিন, আর আমরা কি খুব যোগ্যতা রাখি যথাযথভাবে তাকে উপস্থাপন করার? কিছু কিছু হয়তো বলতে পারি। দেশের নানা অঞ্চলে ঘুরে বেরিয়ে যেটা করি, আমাদের সংগঠনটির নাম হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। আমরা যেই সংগঠনটিতে আছি, এটির মূল কাজ হচ্ছে এই দেশের এই বাঙালি জাতিকে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সংস্কৃতি মনস্ক করে তোলা। এবং একটা জাতি তখনই বিকাশ লাভ করে, এগিয়ে যায় এবং স্থায়িত্ব লাভ করে, শক্তি অর্জন করে, যখন সে সংস্কৃতির দিক থেকে এগোয়। অর্থনীতি আছে, অনেক রাষ্ট্রনীতি আছে, অনেক কিছু আছে, কিন্তু সাংস্কৃতিক দিক থেকে যদি একটা জাতি না এগোতে পারে, তাকে কোনো দিক থেকেই আর উন্নত করা যায় না। তো রবীন্দ্রনাথের, যেহেতু তিনি বাঙালির প্রাণ পুরুষ, তিনি রবীন্দ্রনাথকে দিয়ে যেন বাঙালি বিশ্বের দরবারে পরিচিত হয়েছে, এটা সত্যি কথা। আমাদের আরও অনেক অনেক কবি আছেন, অনেক অনেক স্রষ্টা আছেন, যাদের নাম না করলেও কিছু আসে যায় না, তারা
সদা বিদ্যমান সবার মনে, ইতিহাসে। তো রবীন্দ্রনাথ বিশ্বের কবি এই নামটা যথাযথ হয়েছে, কারণ রবীন্দ্রনাথের রচনায় আমরা যদি শুধু সঙ্গীত নিয়ে কথা বলি, সঙ্গীতে পৃথিবীর এমন কোনো আবহাওয়া নেই যে আবহাওয়ার কথা বলা নেই। অবশ্যই বাংলাদেশের এই 6 ঋতুর বৈচিত্র্যের কথা বলা আছে, কিন্তু যে কোনো একটি মানুষের, যে কোনো একটি মনের, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, দরিদ্র হোক, প্রত্যেকটি মানুষের চাওয়া পাওয়া, বিনিময়, ভাবের বিনিময়, সব কিছুই কিন্তু রবীন্দ্রনাথের রচনায় আমরা পাই। কাজেই রবীন্দ্রনাথের সৃষ্টিকে কোনো মানে স্থানের বলয়ে আবদ্ধ করে রাখা ঠিক হবে না। তার নামটি বিশ্বকবি যথার্থ হয়েছে এবং আমরা তাতে গর্ববোধ করি যে আমরা যেমন শেক্সপিয়ার কি শুধুই একটি দেশের, শেক্সপিয়ারের নাটক কোথায় না হয়, কোথায় না হচ্ছে, ব্রেস্টের নাটক কোথায় না হচ্ছে। তো সেরকম রবীন্দ্রনাথ সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় গীতাঞ্জলির ট্রান্সলেশন হচ্ছে, রবীন্দ্রনাথ পড়া হচ্ছে, শান্তিনিকেতনে চীন থেকে, জাপান থেকে, বিভিন্ন দেশ থেকে অবাঙালিরা এসে 5 বছরের কোর্স করছে, স্পেশাল কোর্স করছে। তার মানে এটা প্রমাণিত যে রবীন্দ্রনাথ বিশ্বের কবি। এবং বাংলাদেশে আমরা এই সম্মেলন পরিষদ করি, এর মাধ্যমেই আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথের সব রকম সৃষ্টির চর্চা বাংলাদেশে যথাযথভাবে হচ্ছে। মানে শুধু তাই নয়, যে ধরুন যে রবীন্দ্রনাথ বিশ্বের যেখানেই গেছেন, যা কিছু সংস্কৃতির যা কিছু সুন্দর দেখেছেন সেটাকে তিনি গ্রহণ করেছেন, তিনি তার মতো করে গ্রহণ করেছেন এবং তিনি তার মতো করে সৃষ্টি করেছেন। তার রচনায় আমরা সেগুলো পেয়েছি, সেই জিনিসগুলো আর কি, জিনিসটা গ্রহণ করে তারপরে সেটা তার মতো করে এবং আমাদের নবসৃষ্টির মধ্যে সেইটা একটা বড় প্রাপ্তি ছিল। কারণ রবীন্দ্রনাথের সঙ্গীতে পাশ্চাত্য সঙ্গীতের অনেক কিছু এসেছে, যেটার বিষয়গুলি আমরা আলোচনার মাঝখানেই আমাদের মাঝে সুরকার গীতকার শিরোনামহীন ব্র্যান্ড দলের জিয়াউর রহমান জিয়া উপস্থিত হয়েছেন। জিয়া, আপনাকে স্বাগত। আমরা আসলে আলাপ করছিলাম রবীন্দ্রনাথের গান নিয়েই। আমরা জানি যে আপনারাও রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করছেন। তো প্রথমেই একটু বলে নেই যে একটা ব্যান্ড দলের থেকে রবীন্দ্রনাথের গান আসাটা এক রকমের ধাক্কার মতো কিন্তু ছিল ঢাকায়। অনেকেই মনে করেছে যে এটা কিভাবে হয়েছে। নিশ্চয়ই আপনারাও নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমরা প্রথমেই জানতে চাই যে এই যে মানে গায়ক, আপনারাও গায়ক, কিন্তু আপনাদের গায়কির ভিন্নতার কারণে শ্রোতা, দর্শক তারা আপনাদেরকে কিভাবে নিয়েছিল? প্রথমত আমি বলতে চাই যে আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি অ্যাজ আ ব্যান্ড অনেক চ্যালেঞ্জিং ছিল যে রবীন্দ্রসঙ্গীতকে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি, এই প্রেজেন্টেশনের ভঙ্গিটা কি হবে, বা রবীন্দ্রসঙ্গীতের প্রেজেন্টেশনের জন্য যে ভঙ্গিতে সবসময় প্রেজেন্টেড দেখে এসেছে বা শ্রোতারা শুনে এসেছে, তো ওটার সাথে আমাদের ডিফারেন্সিয়েটটা কতখানি হবে বা সেটাকে গ্রহণযোগ্যতা পাবে কিনা। তো এখানে আমরা যেটা চেষ্টা করেছি অ্যালবামটা করার সময়, কম্পাইলেশন করার সময়, যেটা একটু আগেও আলাপ হচ্ছিল, যে রবীন্দ্রসঙ্গীতে কিন্তু আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ পাশ্চাত্য থেকে অনেক কিছু আমাদের দেশে এনে দেখিয়ে দেবার চেষ্টা করেছেন যে এভাবে কাজ হয়। এই যে প্রেজেন্টেশনের ওনার যে চেষ্টা, সেটাকে আমরা আমাদের মতো করে আবার কিভাবে এনে দিতে পারি। যেমন একটা গানের উদাহরণ দিতে পারি যে আমরা ফুলে ফুলে ঢলে ঢলে এই গানটা করেছিলাম আমাদের অ্যালবামে। এই গানটা, মূল গানটা হচ্ছে ব্যাংকস অ্যান্ড ব্রিজ, এবং এটা আয়ারল্যান্ডের সঙ্গীত। প্রতি বছর আইরিশ ফেস্টিভ্যালে এই গানটা গাওয়াও হয় তাদের দেশে, তাদের মতো করে। তো রবীন্দ্রনাথের গানে মানে জাস্ট ওই যে এডওয়ার্ড বার্নসের এবং রবার্ট মিলারের সুরকার ছিলেন রবার্ট মিলার, গীতিকার এডওয়ার্ড বার্নস। তো ওনারা যেভাবে প্রেজেন্ট করেছেন ফুলে ফুলে ঢলে ঢলে, কিন্তু এক্স্যাক্টলি সেই প্রেজেন্টেশনেই আমাদের কাছে এসেছে রবীন্দ্রসঙ্গীত হিসেবে। তো উনি কিন্তু পাশ্চাত্যের কালচারটাকে আমাদের এখানে নিয়ে আসার জন্য, যেটা এখন আমরা খুব ইন্টারনেটের মাধ্যমে বা লাইব্রেরির মাধ্যমে অনেক কিছু আমরা খুব সহজে পেয়ে যেতে পারি, তখন কিন্তু সিচুয়েশনটা এরকম ছিল না। তো উনি কিন্তু এনে দিতে চেষ্টা করেছেন তাদের কালচারটাকে আমাদের উপমহাদেশে। আপনারা কেন রবীন্দ্রসঙ্গীতকে ব্যান্ড সঙ্গীতের মধ্যে উপস্থাপন করতে চাইলেন? আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। জি, অবশ্যই। ব্যান্ড সঙ্গীত তো সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত, এটা প্রশ্নই আসা উচিত না যে ব্যান্ড সঙ্গীত যারা গাইবে তারা রবীন্দ্রসঙ্গীত কেন গাইবে। খুব সহজ সাবলীলভাবে তারা অন্য একটি গান যেভাবে গায়, রবীন্দ্রনাথের গানও সেভাবেই গাইবে। কথা আছে, সুর আছে, ভাব আছে।
আমি কি ঠিক বলেছি? জি অবশ্যই অবশ্যই। আমি কিন্তু এটা ফরেন মিউজিক না যেটা ওরা গাইতে পারবে না। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে গত 7-8 দশক ধরেই নানান রকম কথা বিভিন্ন সময়ে তৈরি হয়েছে। এই জন্যই সেই কথা আজকে জিয়া ভাইদেরকেও নিশ্চয়ই না এই প্রশ্ন, আমরাও যেমন এইরকম প্রশ্ন বিভিন্ন সময় পাই যে এটা ঠিক হচ্ছে কিনা, এবং এইটার ধারাবাহিকতায় কিন্তু দেখেন রবীন্দ্রনাথ মারা যাওয়ার 70-75 বছর পরে বাংলাদেশ থেকে একটা অ্যালবাম বের হচ্ছে যেটার উপরে লেখা থাকতেছে যে এটার গীতিকার হচ্ছে ফুয়াদ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তাও রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে না, ফুয়াদ প্রথমে। এই ধরনের এটা কিন্তু একটা জিনিসের তো দুটা দিক আছে। চর্চার যেমন ভালো দিক আছে, মানে অনেক লোক চর্চা করতে শুরু করলে দু একটা তো ভ্রান্ত চর্চা হবেই না, ভালো মন্দ নিয়েই তো জগৎ। আমরাও মনে করি যে অবশ্যই রবীন্দ্রনাথ যেটা রাশিয়ার চিঠিতে খুব চমৎকারভাবে উনি বলেছিলেন যে রাশিয়া ভেঙে যাবে, তার কারণ ওনার কাছে মনে হয়েছে যে ছকে বাঁধা কোনো কিছু টেকে না। তো রবীন্দ্রনাথের গানও একরকম ছকে বাঁধা বলেই মানুষের ভিতরে পারসেপশন আছে, আমি বলছি না যে এটাই ঠিক, পারসেপশন আছে, সেই পারসেপশনটা নানান সময় কিন্তু গানের মধ্যে আসবে। গানে রবীন্দ্রনাথ নিজে লিখেছেন তাসের দেশ নাটকটি, সেখানে তিনি বলেছেন ছকে বাঁধা কি চলবে না, ছকে বাঁধা সঙ্গীত নিয়ে কথা বলেননি, ছকে বাঁধা রাষ্ট্রনীতি, ছকে বাঁধা সমাজ চলবে না, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে, গাইবে, ভালোবাসবে, এটি বলেছেন। কিন্তু তিনি কোনো শিল্পের কোনো সিরিয়াস ব্যাপার নিয়ে কিন্তু মানে ভাঙতে বলেননি, অচলায়তন করেছেন রবীন্দ্রনাথ। এবং মানে পৃথিবীর কোথাও মানে সিরিয়াস সঙ্গীতের কে ভাঙার কোনো রীতি নেই আসলে। এখন কি ইউরোপে কেউ মানে মোজার্টকে ভাঙতে পারবে? কেউ বিটোফেনকে ভাঙতে পারবে? বেথোভেনকে ভাঙতে পারবে? প্রশ্নই ওঠে না, মানে দাঙ্গা হয়ে যাবে একদম। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে যেটা মানে একটা অপারগতা থাকতে পারতো যদি গীতবিতান না থাকতো, যদি স্বরবিতান না থাকতো। যেহেতু স্বরটা লেখা আছে এবং প্রকৃত রবীন্দ্রনাথ যেভাবে শুরু করেছেন ঠিক এক্স্যাক্টলি ওইভাবে ইনস্ট্রাক্টেড, এবং গীতবিতানের লিরিকটা সম্পূর্ণ দেয়া আছে। সো ওটাকে কোনোভাবে চেঞ্জ না করে যদি কম্পোজিশনটা সংবেদনশীলতার সাথে করা যায় এবং উপস্থাপন ভঙ্গিটা যদি গানের পরিবেশ অনুযায়ী করা যায় তাহলে গানটা সুন্দর হবে। সেটা যে কোনো আর্টিস্ট যেভাবে। ওদের সিডিটা পুরোটা আমার শোনা হয়নি, কয়েকটি গান ফুলে ফুলে ধরে ধরে শুনেছি, তারপরে পুরানো সেদিনের কথা, গ্রাম ছড়াই রাঙামাটির পথ, মানে সবগুলো কিন্তু ওরা মানে সুরের কাঠামোটা কিন্তু ঠিক রেখেছে, ওটা কিন্তু কোনো হাত দেয়নি, হাত দেওয়ার চেষ্টা করেনি। ও তাহলে আমিও তো ওদের 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 একটাই মানে ইয়ে হয়েছে আমার কাছে যে ওরা যেভাবে মিউজিকটাকে প্রেজেন্ট করেছে সেই মিউজিকটা মানে আমি গেলে আমি সেভাবে প্রেজেন্ট করতাম না, ওরা করেছে সেইভাবে আর কি। তো এটা এক ধরনের ওরা এক্সপেরিমেন্ট করলো একটা, মানে আমি ব্যক্তিগতভাবে যে মানে আমি এই ধরনের এক্সপেরিমেন্টের পক্ষেই না আর কি। আমি মনে করি যে এই ধরনের গান এগুলো হচ্ছে ধ্রুপদী গান আর কি, রবীন্দ্রনাথের গান এখন ধ্রুপদী গান আর কি। এগুলো হচ্ছে যে পরম্পরার বিষয়, এটাকে নিয়ে মানে এক্সপেরিমেন্ট করার বিষয় না, এটা হচ্ছে পরম্পরার বিষয় যে একজনের কাছ থেকে একজনের কাছে যাবে, সেই যাওয়ার মধ্যে একটা বিবর্তন আসবেই আর কি। তো আমি ওরা যে করেছে আমি ওদেরকে সাধুবাদ জানাই যে ওরা সাহস করেছে, এবং ওরা যখন করলো তখন শাহবাগের মধ্যে বিশাল একটি পোস্টার দেখলাম আমি আর কি, মানে বিলবোর্ড, যে রবীন্দ্রনাথের পায়ের কাছে ওরা বসেছে। আমি খুব অবাক হয়ে দেখলাম ছবিটা। অনেক আমার মনে আছে জিয়া না আর কেউ বোধহয় যখন সিডিটা করার আগে থেকে আমাকে বলছে, আমরা ধানমন্ডিতে থাকি, তুহিন বলেছিল আমাকে অনেকবার বলেছে যে নিতাপা আমরা করতে চাই, আপনি একটু গানগুলো একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এবং আমি একদম সময় দিতে পারিনি, কিন্তু বারবার বলেছি করো, আমাকে দেখিয়ে নিও। কিন্তু ওরা সিডিটা করার পরে একবার বলেছে যে নিতাপা আমরা করতে চাই, আপনি একটু গানগুলো একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এবং আমি একদম সময় দিতে পারিনি, কিন্তু বারবার বলেছি করো, আমাকে দেখিয়ে নিও। কিন্তু ওরা সিডিটা করার পরে মানে কপি করার আগে আমাকে একটু মাস্টারটা দিয়েছিল। তা আমি শুনে বলেছিলাম যে তোমরা স্বরলিপি একদম মেনে গিয়েছো, তোমাদের গানটা ভালো হয়েছে। কম্পোজিশন যারা একদম শুদ্ধ রীতিতে কম্পোজিশন করে তাদেরটাই তো সবসময় ভালো লাগে না, ভালো মন্দ মিলিয়ে আরো ভালো হবে, কিন্তু গানটা তোমরা গিয়ে যাও, ভালো হয়েছে। আমিও কিন্তু সাধুবাদ জানাই, কারণ এক্সপেরিমেন্ট ওরা করেনি, ওরা গানটা গেয়েছে ভালোবেসে। রবীন্দ্রনাথ গাইবার জিনিস, এক্সপেরিমেন্ট করার বিষয় না। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু আরেকবার বুলবুল ভাই আপনার কাছ থেকে জানবো যে
বিশেষ কোনো ধরনের গায়কী আছে কিনা সত্যিকার অর্থে, এই ধরনের একটা ধারণা, আমি উত্তরটা এখনই চাই না, উত্তরটা আমরা একটা বিরতির পরে শুনবো। এই ধরনের একটা ধারণা আছে যে রবীন্দ্রনাথের গানটা একইভাবেই গাইতে হয়, যেন কপি করতে হয়, কিন্তু এই ধারণাটার আসলে কোনো ধরনের ভিত্তি আছে কিনা গায়কের ক্ষেত্রে? আচ্ছা, এই উত্তরটা আমি পরে দিচ্ছি, বিরতির পরে। দর্শক, একটা বিরতিতে আসতে যাচ্ছি, পিছিয়ে থাকবেন। দর্শক, ফিরে এলাম আজকের বাংলাদেশে। বুলবুল ভাই, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, গায়কী, মানে রবীন্দ্রসঙ্গীতের গায়কী, এটি কিছুক্ষণ আগে আমি একটি কথা বললাম যে এই রবীন্দ্রসঙ্গীত আসলে এখন ধ্রুপদী সঙ্গীত। তো এগুলোর একটা পরম্পরা আছে এবং এটার একটা পরিবর্তন ধীরে ধীরে ঘটছে, কিন্তু মানে এটা অবশ্যম্ভাবী এই পরিবর্তনটি। শুরুতে আমি বলি যে যারা রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কাছ থেকে শুনে স্বরলিপি করেছেন, তারাও কিন্তু সবাই একরকমভাবে গান করেননি। আপনি শান্তিদেব ঘোষের গান শুনবেন একরকম, শৈলজারঞ্জন মজুমদারের গান শুনবেন তার থেকে একটু আলাদা, আবার দীনেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে গানটা শুনবেন সেটি আবার আরেকটু আলাদা, রবীন্দ্রনাথের নিজের গলায় গানটা শুনবেন সেটি একটু আরেকটু আলাদা। তো তারপরে শাহানা দেবীরা গান করেছেন, অমিতা সেনরা গান করেছেন, তারপরে পঙ্কজ মল্লিক গান করেছেন। মানে দিন দিন এটির একটি গায়কের পরিবর্তন হয়েছে। তো এটি যদি কেউ বলে যে রবীন্দ্রনাথের গায়কী একটি নির্দিষ্ট গায়কী, এটি আমি মানতে রাজি নই। যে শাহানা দেবী তো রবীন্দ্রনাথকেও শুনিয়েছেন হ্যাঁ, একটু ভিন্নভাবে, যেটা হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায়। তো রবীন্দ্রনাথ শাহানা দেবীর গান খুব পছন্দ করতেন। তো রবীন্দ্রনাথ যেটা পছন্দ করতেন না, যে তার গান উনি সবসময় বলতেন যে আমার গান যেন আমার মতো করে গাওয়া হয়। মানে উনি যেভাবে তৈরি করেছেন তার সুর, তার মেজাজ যেটি উনি দিয়েছেন সেটিকে যেন নষ্ট না করা হয়, এটির ওনার সবসময় ইয়া ছিল আর কি। তো যে কারণে আমরা এটিকে, আমরা যারা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি তারা এটি কিন্তু মানার চেষ্টা করি যে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের মতো করেই যেন আমরা গাই। তো সেটি গাইতে গিয়ে এখন ধরেন যে গায়কীর অনেক পরিবর্তন হচ্ছে, দিন দিন পরিবর্তন হচ্ছে। পঙ্কজ মল্লিক যেভাবে গেয়েছেন বুলবুল ইসলাম কিন্তু সেভাবে গায় না, বা পঙ্কজ মল্লিক যেভাবে গেয়েছেন, পঙ্কজ মল্লিককে অনুসরণ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু আবার ঠিক সেরকম করে গান করেননি। তো এরকম দিন দিন একটা পরিবর্তন তো হবেই। সো আমি মনে করি না যে গায়কীর কোনো ছক আছে এখানে। তো ছকের বাইরে যাওয়ার সুযোগ গায়কদের আসলে সবসময়ই আছে আপনি মনে করছেন, তবে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে। হ্যাঁ, অবশ্যই। মিতা আপা, আপনার কাছে যাব যে গান সবসময় করেন, রবীন্দ্রনাথের গান শুধু না, অন্য গানের ক্ষেত্রে আমরা ক্ষেত্রে একটা কথা বিশেষ করে বাণী প্রধান গানের ক্ষেত্রে অনেক বেশি, সেটা হচ্ছে যে সুর এবং বাণী এই দুটোকে একসঙ্গে করে একটা টিউনিং করে তারপরে এটা শ্রোতার কাছে পাঠানো, যেটাকে বলা হচ্ছে যে টোন পেন্টিং, যেটা একটা নতুন দৃশ্যকল্প তৈরি করবে এবং সেখান থেকেই চূড়ান্ত ভালো লাগাটা আসবে। তো এই যে প্রক্রিয়াগুলি, এই যে ধাপগুলি, এটা আপনারা কিভাবে করেন? কেন আপনাদের গানটা শুনলে মনে হচ্ছে এটা দেখতেও পাচ্ছি? যদি আমি গানটাকে একটা টেকনিক্যাল প্রোডাকশন বলি, তাহলে আমাকে এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে কিভাবে চিত্রকল্পটা তৈরি হলো, কিভাবে শুরু হলো, মানে কিসের সাথে কি মেশানো হলো, কি বাদ দেয়া হলো, কতটুকু টেম্পারেচার, কতটুকু ঠান্ডা, কতটুকু কি আলো। কিন্তু ব্যাপারটা গান জিনিসটার মধ্যে দক্ষতা, চর্চা, টেকনিক্যাল ব্যাপার বলতে যা বোঝায়, মানে নোটেশন, শাস্ত্র মেনে, নিয়ম মেনে, এই অংশটা কিন্তু যখন একটা শিল্পী পুরো একটি গান পরিবেশন করেন সেখানে কিন্তু এই টেকনিক্যালিটিটা থাকে না। তখন সেটা একটা অন্য মাত্রার পারফরমেন্স হয়, যেখানে গানের বাণী এবং সেই শিল্পীর ব্যক্তিত্ব, তার মননটা প্রকাশ পায়। সেখানে কোনো রূপরেখা থাকে না, মাপকাঠি থাকে না যে কতটুকু কখন শুরু হয়েছে। তখন সেই বোধটাই শিল্পী প্রকাশ করেন এবং শ্রোতা গ্রহণ করতে পারেন। ওই পর্যায়ে একটা চিত্রকল্প তৈরি হয়
যেটা শিল্পীর মনে যে চিত্রকল্পটা শিল্পী যেটি রচনা করেন, আঁকেন, সেটা শ্রোতার কাছে চলে যায়। এটা শিল্প, তো এটা ভীষণভাবে একটি অধরা বিষয়, ঠিক আমরা যেন পরিমাপ করতে পারি না। গানটা সেই রকম একটি জিনিস, শুধু রবীন্দ্রনাথের গান নয়, যদি আমরা অন্য কবির গান বলি, আমাদের প্রাচীন গান বলি, লালন সঙ্গীত বলি, আমাদের যে লোকসঙ্গীত কাজী নজরুল ইসলামের গান বলি, সকল গানের কিন্তু একটা চিত্রকল্প আমরা পেয়ে যাই। কারণ এই গানগুলো, বলুন ভাই যেটা বললেন যে ধ্রুপদী সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত বলতে এই গানগুলোর একটি বাণী আছে, একটা স্ট্রাকচারাল ফর্ম আছে, সুর আছে, সুরটা লিপিবদ্ধ করা আছে মোটামুটি করে। রবীন্দ্রনাথের গান তো অবশ্যই, অন্য গানও লিপিবদ্ধ করা আছে, নোটেশন করা আছে। তো এই গানগুলো একেবারে এই গানগুলোর মতো করে গেয়ে মানুষ যখন তার নিজের বোধটাকে উপস্থাপন করে, সংমিশ্রণটা ঘটায়, তখন অবশ্যই শ্রোতার মধ্যে মনে একটা প্রতিফলন ঘটে। এইটা অঙ্কের মতো করে দেখতে চাইলে কিন্তু কখনো প্রশ্ন উত্তর মিলবে না, ভালো লাগার দিক থেকে দেখতে হবে। মানে বাণীটাও আছে, সুরটাও আছে, স্বরলিপিও আছে, কিন্তু তারপরেও এইটা যদি মিতা হক নিজের ভেতরে নিতে পারে, তারপরে সেটা যদি জাহিদ হোসেনকে শোনায়, তাহলেই মনে হবে যে এটা রবীন্দ্রসঙ্গীত, তবে মিতা হকের। অবশ্যই এই 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 মানে আমার কাছে এরকমই মনে হয়েছে। ঠিকই আছে। আর বুল্লু ভাই যেটি বললেন যে কালে কালে বিবর্তন হয়েছে বা একটু একটু করে পরিবর্তন হয়েছে, জেনারেশন টু জেনারেশন বদল হয়েছে। পঙ্কজ কুমার মল্লিকরা যেমন গিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় একটু আলাদা করে গিয়েছেন, তারপরে তো চলে এসছে। এটা ঠিক, আমি এটা যুগের পরিবর্তনের কারণটা বলবো না, কারণটা সময়ের পরিবর্তনও নয়, এটা হচ্ছে ব্যক্তি, একটা মানুষ, একটি জগৎ। কাজে আমি বা বুলবুল ভাই বা যে কোনো একজন শিল্পী, জিয়া, সে যদি একটি গানকে ধারণ করে গায়, তার মধ্যে তো সে মানুষটিও মিশে থাকবে। প্রতিটি মানুষ কিন্তু আলাদা, কাজে সে ইন্ডিভিজুয়ালিটির দিক থেকেও গানের গায়কী পরিবর্তন হতে পারে। এইটা একই যুগে বসে, একই সময় বসে 10টা মানুষের গানের রিফ্লেকশন 10 রকম হতে পারে, কিন্তু সুর, নোটেশন এবং ছন্দ একই থাকতে হবে, বাণী একই থাকতে হবে। শুধু বোধের দিক থেকে মানুষের গভীরতাটা, রংটা পরিবর্তন হবে। এই যে আমরা আপনার কাছে আসবো যে আপনারা এই যে গত প্রায় 100 বছর যাবৎ রবীন্দ্রসঙ্গীতের চর্চা হচ্ছে, এবং আমাদের এখানে সবচেয়ে গুণী শিল্পীরা এটাতে কাজ করেছে, এবং যেটা বুলবুল ভাই বলছে ফাইন টিউনিং এর জায়গাটা, সেই সঙ্গীতটাকে আপনারা আবার নতুন করে একটু নিজেদের মতো করে উপস্থাপন করতে চাইলেন। এই উপস্থাপন করতে যাওয়ার ক্ষেত্রে কি কি পার্থক্য মনে হলো যে এই জিনিসটা আসলে এরকম আছে, আমরা এরকম করতে চাই? যদি মোটা দাগে আমাদেরকে বোঝান যে কোন পার্থক্যগুলি আপনারা এটার ভিতরে আনলেন। আমার প্রথমত মনে হয় যে এই চর্চাটা আমাদের দেশের ক্ষেত্রে হয়তো অনেক নতুন, কিন্তু কলকাতায় আমরা একটু তাকালেই দেখব যে আধুনিক গানের শিল্পীরা বা ব্যান্ড সিঙ্গাররা রবীন্দ্রসঙ্গীত প্রেজেন্ট করছেন, এবং ক্ষেত্র বিশেষে আমি দেখেছি যে বাণী এবং সুরও কিছু কিছু পরিবর্তিত হয়ে গেছে, এরকম অবস্থানও আমরা বেশ কিছু ক্ষেত্রে পেয়েছি। ইভেন একটা মুভি সঙ্গেও দেখছিলাম। তবে আমাদের ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করেছি, আমাদের প্রথম থেকে টার্গেট ছিল যে বাণী এবং সুর একটুও চেঞ্জ করা যাবে না, এটা এক্স্যাক্টলি আমরা ওই স্বরবিতান এবং গীতবিতানকে ফলো করে যাব। কম্পোজিশনের ক্ষেত্রে যে কথাটা আপনারা একটু আগে মেনশন করছিলেন, দিদিও বলছিলেন, যখন মিতা হক একটি গান গাইছেন তখন কিন্তু ওনার একটা নিজস্বতা ওখানে অ্যাপ্লাইড হবে, এবং সেটাই এক্সপেক্টেড। যখন এই গানটি হেমন্তের গলায় শুনছি, তখন ওনার গায়কী ভঙ্গি অ্যাপ্লাইড হতে হবে, আদারওয়াইজ তো সবারটাই একই রকম হয়ে যাবে। ওইটাই হচ্ছে ভার্সেটালিটি রবীন্দ্রসঙ্গীতের প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা একটা ব্যান্ড, সো এই ভার্সেটালিটির সুযোগ কিন্তু আমাদের আরেকটু বেশি, বা এক্সপেকটেশনসটা আরও একটু বেশি। কারণ হচ্ছে যে 5 জন মানুষ তার 5টা টেস্টই এখানে অ্যাপ্লাইড করবে, এবং শুধুমাত্র গায়কিতে না, যন্ত্রানো সঙ্গের ক্ষেত্রেও। সো ওটাই আমরা চেষ্টা করেছি। এখন কিছু ফ্লস থাকতে পারে, যেমন যেহেতু ব্যান্ড সঙ্গীত চর্চার ক্ষেত্রে আমরা লাউড প্র্যাকটিস করি, বা লাইভে সবসময় একটা লাউড গাওয়ার আমাদের প্রবণতা থাকে। সো ওইটা কিন্তু গায়কের ভেতরেও এক ধরনের ওটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সো প্রেজেন্টেশনের ক্ষেত্রে ওই অংশগুলো কিছুটা চলে আসবেই তার গায়কী ভঙ্গির কারণেই। তো ওই বিষয়টা আমাদের অ্যালবামে মোরলেস ছিল। আর কম্পোজিশনাল ক্ষেত্রে আমরা আমাদের টেস্টটাকে অ্যাপ্লাই করতে চেষ্টা করেছি। সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি সংবেদনশীলতার জায়গাটা, যে রবীন্দ্রনাথ ওই সময়ে কিভাবে ভেবেছেন, বা এই সময় সেই ভাবনাটাকে রিপ্রেজেন্ট করতে গেলে ঠিক কী করা উচিত, ওই অংশগুলো নিয়ে আমরা
চেষ্টা করেছি আর কি আমাদের মতো করে। গায়কির ক্ষেত্রে আপনারা কি কোনো চ্যালেঞ্জ বোধ করেছেন? যে আপনারা তো একটা ঢঙে গান করে অভ্যস্ত, আপনাদের গায়কিটা একটু ভিন্ন, এটা তো মানতেই হবে যে যেইভাবে আপনারা অন্য গানগুলি গাইতেন সেটার সঙ্গে নিশ্চয়ই পার্থক্য আছে। অভ্যস্ত, আপনাদের গায়কিটা একটু ভিন্ন, এটা তো মানতেই হবে যে যেইভাবে আপনারা অন্য গানগুলি গাইতেন সেটার সঙ্গে নিশ্চয়ই পার্থক্য আছে, সেটাকে অ্যাডাপ্ট করতে কোনো এটা সমস্যা? প্রচন্ড চ্যালেঞ্জিং, কারণ তুহিন রবীন্দ্রসঙ্গীত শিখেছে একাডেমিক্যালি, কিন্তু সেটা অনেক আগের কথা। মানে ওর গান শেখা শুরুই হয়েছে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত শেখা দিয়ে। কিন্তু এখন ব্যান্ড সঙ্গীতের সাথে সে জড়িয়ে আছে প্রায় 17 বছর 18 বছর হয়ে গেছে, এবং এই প্রেজেন্টেশনে সে অভ্যস্ত হয়ে গেছে। রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যখন আমরা অ্যালবামটা করছি, ও আবার মানে ওর নিজস্ব গায়কী, এখনকার গায়কী তখনকার গায়কী, এটাকে একটা সামঞ্জস্য তৈরি করা এবং রবীন্দ্রসঙ্গীতের প্রপার প্রেজেন্টেশন করার জন্য যথেষ্ট সে ডেফিনেটলি চেষ্টা করেছে। মানে এতে কোনো সন্দেহ নাই যে সে চেষ্টা করেছে, কিন্তু তার নিজস্বতাও থাকতে হবে। কারণ এটা যে তুহিন গাইছে, ওর গায়কী ভঙ্গিটা এখানে প্রেজেন্টেড না হলে ওটাও তো কোয়েশ্চেন। যে এই যে নতুন যে উদ্যোগটি আপনারা নিলেন, সেটির ক্ষেত্রে শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন ছিল? শ্রোতাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে ব্যান্ড সঙ্গীতের লিসেনার কিন্তু মূলত ইয়াং জেনারেশন, এবং যারা আপকামিং তাদের কাছ থেকে আমি মানে যদি অফেন্সিভলি না নেন এমন কোয়েশ্চেনও পেয়েছি যে চিটং থেকে ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা রবীন্দ্রসঙ্গীতের যে অ্যালবামটা বের করেছেন জিয়া ভাই, আপনার লেখা গান ওখানে কয়টা আছে? এটা হচ্ছে আমাদের তরুণ সমাজের চিত্র। এই প্রশ্নটা আমি জাস্ট উত্থাপন করলাম এই জন্যই যে ওটা থেকে বোঝানোর জন্য যে তরুণ সমাজ আসলে কিভাবে সার্বিক অবস্থা আমাদের। হ্যাঁ, ওদের অনেকে কিন্তু রবীন্দ্রনাথের নাম জানে না। এরকম আসলে অনেক ঘটনাই আছে। আমি একটু সময় নেই, সেটা হচ্ছে যে একবার বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেঙ্গল বিকাশ নামে একটি কম্পিটিশন হচ্ছে সারা বাংলাদেশে। তাতে রবীন্দ্র নজরুল আলাদা গান ছিল, আধুনিক গান ছিল, একটা ছিল হচ্ছে 3 কবির গান। মানে সেখানে 3 কবিকে বলা হচ্ছে ডিএল রায়, রজনীকান্ত এবং অতুল প্রসাদ সেন। তো একজন ফোন করে বলছে যে 2 জনকে তো চিনলাম, কিন্তু এই অতুল প্রসাদ সেন তার সাথে একটু কথা বলতে চাই, উনি কোথায়? তো এরকমও আছে আর কি আমাদের। হ্যাঁ, আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে এসে আর দর্শক যাচ্ছে একটা বিরতিতে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বুলবুল ভাই, আমরা একটা জিনিস একটু জানতে চাইবো যে রবীন্দ্রনাথ সঙ্গীতের বিষয়ে সাধারণভাবে আমাদের এরকম একটা ধারণা আছে যে গায়কীগুলি বুঝি একই রকম, একজন আর একজন, তারপরে একই ধরনের। তো এই জিনিসটা আসলে কতটুকু, এটা কি শ্রোতার দিক থেকেই ডিফিকাল্টিজ, যে আমরা শ্রোতা হিসেবেই পার্থক্যগুলি ধরতে পারছি না? আমার তাই মনে হচ্ছে। কারণ হচ্ছে যে ধরেন সুবিনয় রায়ের গানটা আমি যখন শুনি, তখন আমি যে ধরনের রস পাই, যে ধরনের মানে আবহ পাই, আমি আবার সাগর সেনের গানটা যখন শুনি তখন কিন্তু আমি সেটা পাই না, সেটা আবার অন্যরকম পাই। তো এই পার্থক্যটি বুঝতে গেলেও আবার নিজেকে কিছু অর্জন করতে হয় আর কি। যেমন রবীন্দ্রনাথ তার সঙ্গীত চিন্তার বইটির মধ্যে একটি প্রবন্ধে একটি জায়গায় লিখেছিলেন যে অনেকে আছে যারা বলেন যে আমি ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো তখন রবীন্দ্রনাথ বলছেন যে তার লজ্জা হওয়া উচিত যে সে এরকম একটি ভালো জিনিসকে গ্রহণ করার ক্ষমতা অর্জন করতে পারেনি। তো তার মানে এটা অর্জন করতে হয়। গান শোনাটা, সিনেমা দেখাটা, ভালো সিনেমা বুঝতে যাওয়াটা, ভালো কবিতা বুঝতে পারা, এগুলোর একটা ওরিয়েন্টেশন দরকার হয়। এবং এই ভালো জিনিসগুলো গ্রহণ করার জন্যে নিজেকে কিছু পরিশ্রম করতে হয় আর কি। তো আমার মনে হয় তাহলে পার্থক্যটাও বুঝতে পারবে। যে এখন ধরেন যে আমি যখন বিতার গান শুনি তখন আমার কাছে যেরকম লাগে, ঠিক আমি যখন লাইসা আহমেদ লিসার গান শুনি তখন আবার একটু অন্যরকম, মানে আমি তো দেখতে পাই সেই আলাদাটুকুন আর কি। তো এই আলাদাটুকুন আছে দেখেই রবীন্দ্রনাথের গানের এত বৈচিত্র্য আছে আসলে এখনো। এই দেখতে পাওয়াটা মানে আরো অন্যরা, শ্রোতারা যাতে আরো বেশি দেখতে পারে, পার্থক্যটা তারাও ধরতে পারে, সেইটা করবার জন্য আমাদের মানে চর্চার ক্ষেত্রে কি কাজ আমরা করছি বাংলাদেশে, এটা যথেষ্ট হচ্ছে কি?
না, যথেষ্ট করতে গেলে এটা আরও অনেক। আসলে আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সঙ্গীত জিনিসটাকে একটু গুরুত্ব দিয়ে প্রবেশ করানো দরকার। আমি শুধু সঙ্গীতের ব্যাপারে না, সংস্কৃতির অনেক দিকেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের মানে মূল শিক্ষার ধারা যেটি আর কি, আমরা সেই শিক্ষাধারার মধ্যে কিন্তু প্রায় সঙ্গীতের কোনো স্থান নেই। তো আমি যদি সঙ্গীত বিষয়ে কোনো ভাবনাই না করার, ছোটোবেলা থেকে যে কোনো ভাবনাই আমার মধ্যে না প্রবেশ করে, তাহলে আমি সেটির ভালো খারাপ জিনিসটা আমি তো বুঝতে পারবো না। আমাকে সেটা বুঝতে গেলে আমাকে কিছু অর্জন করতে হবে, যে কোনটা ভালো কোনটা খারাপ সেই বোঝার বোধটাকে আমার মধ্যে প্রবেশ করতে হবে। সেটি না করা পর্যন্ত আমি পারবো না। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সঙ্গীত, নাটক বা নৃত্য, আবৃত্তি এগুলোকে ধীরে ধীরে একটু বাড়ানো দরকার। এবং আমি মনে করি যে এগুলো সিলেবাসটাও একটু সুন্দর করে এবং ভালো শিক্ষক নিয়োগ দিয়ে এটিকে একটু প্রচার করা এবং এটিকে সত্যি সত্যি শিক্ষা হিসেবে মানে বিস্তার ঘটানো আমার মনে হয় জরুরি। মিতাপা, আপনি তো অনেক মানে দর্শকের সঙ্গে আপনার অনেক কথা হয়, তারা নিশ্চয়ই নানান কিছু জানতে চায়। সেইখানে কি এই জিনিসটা আপনিও উপলব্ধি করেন যে শ্রোতা শুনছে তাদের মধ্যে এই ধরনের প্রস্তুতি, অর্থাৎ শ্রোতার এক ধরনের প্রস্তুতি থাকা দরকার? সাধারণভাবে আমরা জানি যে প্রস্তুত শ্রোতাটা তো আপনাদের কাছে আসেনি সবসময়, কিন্তু সবসময় তো আপনি প্রস্তুত শ্রোতার কাছে যাচ্ছেন না। খুব সত্যি কথা, প্রস্তুত শ্রোতাও যেমন পাই, অনেক রকমের চিন্তার মানুষকেও আমরা পাই, যারা সব গানকে সমানভাবে গ্রহণ করতে পারবেন না বা অনুভব করতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। কিন্তু রবীন্দ্রনাথের গানের আসলে এত বৈচিত্র্য, সেখানে উপস্থাপন করার সময় আমরা যেমন গানটা বেছে নিই, কোন গানটা এখন 1000 শ্রোতার সামনে আমি হয়তো এমন একটি গান গাইলাম যে গানটি অনেকে মিলে উপভোগ করার মতো। আমি জোর দিচ্ছি গান সিলেক্ট করার ব্যাপারে। যখন গান গাইব, আমি কখনোই দেখিনি যে একজন শ্রোতা রবীন্দ্রসঙ্গীত শোনেনি, তাকে গান শুনিয়ে আমি খুশি করতে পারিনি, এমন দেখিনি। কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথের গানটা আসলে মানুষ না আর কিছু বুঝুক না বুঝুক, সুরটা কিন্তু নিতে পারে। আমাদের কাছে কেন একটা পাশ্চাত্য সুর ভালো লাগে, কেন আমাদের কাছে একটা পাহাড়ি সুর ভালো লাগে, কেন বিদেশি সুর ভালো লাগে, আমরা হয়তো বাণীটা বুঝতে পারছি না, কিন্তু সুর মানুষকে স্পর্শ করেই। রবীন্দ্রনাথের গান যদি ঠিক সুরে শুধু নয়, কণ্ঠটিকেও যদি স্বরস্থানে ঠিক মতো লাগে, গানের যে রসটা আছে না, সেই রসটা যদি গায়ক নিজে নিতে পারে, সে যে কোনো শ্রোতাকে সেটা দিতে পারবে। মানে কথা না বুঝলেও গানটা, সঙ্গীতের যে মূর্ছনাটা, সেটা কিন্তু শ্রোতা পাবেই। সেখানে বোদ্ধা কম বোঝে বেশি বোঝে সেটা খুব একটা ম্যাটার করে না। আমি নানা রকম শ্রোতা, আমরা সকলেই নানা রকম শ্রোতার সামনে গান গেয়েছি, কিন্তু রবীন্দ্রনাথের গান নিয়ে কিন্তু সমস্যায় কখনো পড়িনি, এটা সত্যি কথা। বাংলাদেশে ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল হয়েছে, বেঙ্গল আয়োজিত, সেখানে রাতের পর রাত উচ্চাঙ্গ সঙ্গীত শুনেছে হাজার হাজার শ্রোতা। এই বাংলাদেশে 30,000 শ্রোতা শুনেছে। ক্লাসিক্যাল শুনতে পারে, এটি অবশ্য পৃথিবীতে কোথাও এত মানুষ একসঙ্গে এত দীর্ঘ সময় ক্লাসিক্যাল শুধু সুরটা বুঝেছে। এটা যেমন সত্য, আবার একই রকম এটাও সত্য যে জিয়াকে ওই ধরনের প্রশ্ন শুনতে হয় যে আপনি রবীন্দ্রসঙ্গীত লিখেছেন কিনা। দুটোই বাস্তবতা, কিন্তু দুটো বাস্তবতাকেই আমাদের অ্যাড্রেস করতে হবে। যে আমরা একটা বিরতির পরে আপনার কাছ থেকে একটু জানবো যে আপনাদের এই প্ল্যাটফর্মটা, আমরা জানি যে ব্যান্ড শুক্রিয়া একটা ভিন্ন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা রবীন্দ্রসঙ্গীতের মতো ক্লাসিক্যাল সঙ্গীতকে এই যে যাদের কাছে যাওয়ার সুযোগটা কম ছিল তাদেরকে কি ধরনের সুযোগ করে দিচ্ছে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন। ওই
তেরপল দিয়ে রাইকা দে। এই ফকফকা রোদের মধ্যে তেরপল টাইম মতো বসবানে। তেরপালটা মনে হয় নতুন কিনছে। এই রোদের মধ্যে তেরপল লাগবো আমি কেমন নষ্ট হয়ে গেল রে। এই দেখো যা কিছু আছে। বিরতির পর আবার ফিরে এলাম আজকের বাংলাদেশে। জিয়া, যেটা জানতে চাচ্ছিলাম যে নতুন প্রজন্ম এটা কি নতুন একটা এভিনিউ তৈরি করছে কিনা? নতুন প্রজন্মের সাথে আসলে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়াটা এক ধরনের দায়িত্বের মাঝেই পড়ে। তা আমরা প্রথমত শিরোনামহীনের রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ট্রিবিউট করার পেছনের মূল কারণটাই ছিল এই জায়গায় যে নতুন প্রজন্মকে আসলে রবীন্দ্রনাথের সাথে, রবীন্দ্রসঙ্গীতের সাথে বা রবীন্দ্রনাথের সাথে পরিচয় করিয়ে দিতে হবে এবং সেটা যত নির্ভুলভাবে করা যায়, অন্তত বাণী এবং সুরের ক্ষেত্রে যতটা নির্ভুলভাবে করা যায় এবং গ্রহণযোগ্যভাবে করা যায়, সহানুভূতির সাথে করা যায়, সংবেদনশীলতার সাথে করা যায়, ততটাই আমরা ইতিহাসের কাছে নিজেদেরকে মানে কোনোভাবে যাতে আমরা ভিলেন না হয়ে যাই সেই বিষয়টাকে আমরা প্রোটেক্ট করতে পারবো। তো ওই অংশটার জন্য আমাদের এই অ্যালবামটা প্রেজেন্ট করা এবং আমার ধারণা হয়তো এরকম অগণিত শ্রোতা আছেন যারা তরুণ প্রজন্মের হয়তো শিরোনামহীন অ্যালবামটা করেছে বিধায় রবীন্দ্রসঙ্গীত প্রথমবারের মতো শুনলেন। সো ওই জায়গাটা হচ্ছে আমাদের সফলতার জায়গা। এমনিতে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পুরনো দিনের গান, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, যে কোনো পুরনো দিনের গানের ক্ষেত্রে যদি গানগুলোকে অবিকৃত এবং ওভাবে রেখে দেওয়া যায় তাহলে ভালো। মানে ওই গানগুলোকে টাচ করার ব্যাপারে আমি মানসিকভাবে একেবারেই কখনো প্রস্তুত নই। তবে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আমরা একটা ভালোবাসা থেকে কাজ করতে চেষ্টা করেছি যে শ্রদ্ধার্ঘ উপস্থাপন বলে একটা শব্দ আছে, যেটা বাইরের শিল্পীদের মাঝেও অনেক বেশি প্রবণতা থাকে, যে একটা ট্রিবিউট অ্যালবাম করে কার প্রতি, যাকে দেখে বড় হয়েছে, যার গান শুনে বড় হয়েছে এবং যার গানকে গ্রহণ করতে ভালো লাগে। তা আমাদের দেশের সবচাইতে সঙ্গীত ব্যক্তিত্ব হিসেবে সবচাইতে বড় ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ, নো ডাউট। আমাদের ইভেন ন্যাশনাল অ্যানথেমটাও ওনার। আর যে কেউ গান শিখতে শুরু করলে আমাদের দেশের গায়করা রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল সঙ্গীত এটাই থাকে তার প্রথম শিক্ষা চর্চার প্রথম ক্ষেত্র। তো ওই অংশটাকে কেন আমরা প্রেজেন্ট করব না, এই টার্গেটটা নিয়ে আমরা এই চ্যালেঞ্জটাকে নিয়েছিলাম। মিতাপা, আমরা জানি যে রবীন্দ্রনাথের গান প্রায় 150 বছর যাবৎ আমাদের মধ্যে আছে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু এইটাকে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করবার জন্য কি কি করণীয় আছে? কারণ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার বোধ থেকে যে হ্যাঁ আমার আরও এই জিনিস করতে ইচ্ছে করে বা রাষ্ট্র আরও এই জিনিস করলে আমি খুশি হতাম। প্রথম কথা হচ্ছে যে আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করা। ব্যাপারটা ঠিক গ্রহণযোগ্য করাতে হবে বলে যে উদ্যোগটা নিতে হবে তা নয়। এভাবে চিন্তা যদি করি যে আমরা যত মানুষ রবীন্দ্রনাথের গান শুনতে পেয়েছি, শুনতে পাই অথবা চর্চা করি, এর মধ্য দিয়ে জীবনযাপন করি, আমরা অনেক সৌভাগ্যবান। মানে আমরা তো ভালো একটা জিনিস হলে শেয়ার করতে চাই, সেই বোধটা আরো মানুষ যেন রবীন্দ্রনাথের গানের মধ্যে নিজেদেরকে মেলাতে পারে, এই গানের আনন্দটুকু নিতে পারে, সেটার জন্য সোজা পথ হচ্ছে বেশি বেশি গাওয়া, শুদ্ধভাবে উপস্থাপন করা এবং ঘর থেকে বেরিয়ে আরো 10 জনকে নিয়ে রবীন্দ্রনাথের গান গাওয়া। এবং রবীন্দ্রনাথের গান কেন, গান কথাটাই মানুষের মধ্যে দিতে হবে। সঙ্গীত এমন একটা জিনিস, এই সঙ্গীতটা মানুষকে, এটা তো একটা থেরাপি, অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে সঙ্গীত। সঙ্গীত কি না পারে, সঙ্গীত দিয়ে ভুবন জয় করা যায়। তো সঙ্গীতে টানলেই আমাদের বাঙালির জন্য রবীন্দ্রনাথ, নজরুল সকলে আসবেনই। তো বেশি বেশি করে গাইলে, বেশি বেশি করে চর্চা করলে, আর ঘর থেকে বেরিয়ে আমাদের কতটুকু আমাদের দেশটা সারা দেশে ছড়িয়ে পড়তে খুব কষ্ট হবে না। এবং রবীন্দ্রনাথ আগেই তো বলেছি যে সারা পৃথিবীর মানুষ তো রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, যারা করে না তারা যেন করতে পারে, সেজন্য একটু বেশি বেশি চর্চা হওয়া দরকার। এই বুলবুল ভাই, একদম শেষ পর্যায়ে আমরা এসেছি। একটি বিষয় যে চর্চার বিষয়টা, সেই চর্চার ক্ষেত্রে আমি যেটা মনে হয় বিভিন্ন সময় মানুষের কাছে মিশে, যে রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রে মানুষের একটা যে আচ্ছা আমি না শিখেও তো একটা গান গাইতে পারি মনের আনন্দে, ওই জায়গাটা কোথাও একটা বাধা আছে। এই বাধাটা কি মানে মানুষের ভেতরে তৈরি বাধা, এটা দূর করা যায় কিভাবে?
গাইতে কিন্তু হ্যাঁ, বাধা নেই। এটা গাইতে কোনো বাধা বাধা নেই হ্যাঁ, বাধা নেই, কিন্তু বলছি যে মানুষের এটা মধ্যে তৈরি এইভাবেই হয়েছে, গাইতে হ্যাঁ। হয়, যেন অন্য একটা গান অন্যভাবে গাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা একটু অন্যভাবে গাইলে, এর তো কারণ কারণ আছেই। আমি তো অপ্রস্তুত গায়ক। না, এর তো কারণ আছে, একেবারে রবীন্দ্রনাথ বলে গেছেন যে আমার গানটি এই কথা, এই সুর, এই ছন্দ, আমার গান, এটা আমার সৃষ্টি করা, এটাকে যেন আমার গান বলে চেনা যায়। তা আমরা তো দায়বদ্ধ, ওটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। মানে পরিবর্তন আমি বলছি না, আমি বলছি যে এই যে একটু আরো এটা আরো বেশি মানুষের কাছে নিজের মনে করার ক্ষেত্রে এটা কোনো ধরনের মানে বাধা তৈরি করছে কি? না, এটা কোনো বাধাটা আসলে কিছুই নেই, কিন্তু ওই যে মানে শুদ্ধভাবে গাওয়ার যে একটা চেষ্টা, যারা যারা এটি চর্চা করেন তারা শুদ্ধভাবে গাইতে চান এবং শুদ্ধভাবে চর্চা করছেন, তো সেটা করতে গেলে তো একটু শুদ্ধভাবে করতে গেলে যে চর্চাটা করা দরকার, সেটা যখন কেউ চর্চা করে নাই তার মধ্যে একটা বাধা ব্যাপার থাকে আর কি, মনের, তো সেটা হচ্ছে তার মনের ব্যাপার, মানে এই মনের বাঁধনটাই খুলে দেওয়া যায়, সেই মনের বাঁধনটাই, হ্যাঁ খুলে দেওয়া তো যায়। এই যে খুব আমি সোজা। আমি আমি যেমন মানে ওই জিয়া যেটা বললো আর কি, আমি ওর কথাটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি যে ওরা তরুণ প্রজন্মকে যারা রবীন্দ্রনাথের গান আসলে শোনেনি তাদেরকে শোনানোর একটা আগ্রহ এবং ওদের ভালোবাসা থেকে ওরা সেই আগ্রহটা করেছে। আমি ওদেরকে শুধু এই কথাটা বলবো যে তোমরা এই আগ্রহটা ভেতরে রাখো এবং রবীন্দ্রনাথের গানটাকে আর একটু চর্চা করো, তাহলে তোমাদের সব গানই আরো সুন্দর হবে, এটা আমার বিশ্বাস। আমরা আশা করি যে এই চর্চার মধ্যে দিয়ে প্রত্যেকের কাছে রবীন্দ্রনাথের গান আরো বেশি করে পৌঁছে যাবে। বুলবুল ভাই, মিতা আপা এবং জিয়া ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আবার আগামী রোববার।